সীমান্ত হত্যা বন্ধ না হলে সীমান্তমুখী লং মার্চ করবে এনসিপি। চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রায় নাহিদ ইসলাম। চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী সেলিম নিহত। ঢাকার নবাবগঞ্জে যুবদল নেতার মরদেহ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার। ধর্ষণ শেষে হত্যার ধারণা পুলিশের, আটক 2। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ না হলে সীমান্ত অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত জুলাই পদযাত্রার পথসভায় কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা কর্মসূচির ৬ষ্ঠ দিনে জেলার শান্তিমোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে নিমতলা, বড়ইন্দারা মোড় ও গাবতলা হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এছাড়া গণ অভ্যুত্থানে শহীদ চাঁপাইনবাবগঞ্জের তারেকের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। সেখানে থেকে নেতারা যাচ্ছেন রাজশাহীর কর্মসূচিতে। শনিবার বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় পদযাত্রা ও সমাবেশ করে দলটি। যদি আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয়, যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। এবার রাজশাহীতে এনসিপির কর্মসূচি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, চাঁপাইনবাবগঞ্জে তো নির্ধারিত কর্মসূচি শেষ করে রাজশাহীতে যাওয়ার কথা, তো রাজশাহীতে কি কি কর্মসূচি রয়েছে এনসিপির? এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে রওনা হয়ে রাজশাহীর পথে আসলে রওনা হয়েছে এনসিপির নেতৃবৃন্দ। তারা চাঁপাইনবাবগঞ্জে পথসভাটি শেষ করার পরপরই মূলত রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং তাদের কর্মসূচি এখন গোদাগাড়ি উপজেলায় তাদের একটা পথসভা আছে। সেই পথসভাটি চলছে এই মুহূর্তে, সেখানেই তারা অবস্থান করছে এবং সেই পথসভাটি শেষ করার পরেই মূলত রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে। আর রাজশাহীতে আসার পরে এনসিপির যে কার্যক্রম সেটি হচ্ছে রেলগেট এলাকা থেকে তাদের পদযাত্রাটি শুরু হবে এবং এই পদযাত্রা রেলগেট থেকে নিউ মার্কেট হয়ে সেখান থেকে চলে আসবে এই আরও কিছু পথ এখানে ঘুরবে, সাগরপাড়া ঘুরে মূলত সাহেববাজার এলাকা। সাহেববাজার থেকে তারা সিটি কলেজ, রাজশাহী কলেজ এইসব এলাকা প্রদক্ষিণ করার পরে মূলত সাহেববাজার এলাকায় এসে শেষ হবে এবং আমরা এখন যে জায়গাটি আছে এই সাহেববাজার 0 পয়েন্ট, এখানেই তাদের পথসভা হবে। পথসভার জন্য তাদের মঞ্চটি রেডি করা হয়েছে। আর দলীয় নেতাকর্মী যেটি তারা এখনও এখানে সেভাবে আসা শুরু হয়নি, কারণ রেলগেট এলাকায় যে তাদের যে পদযাত্রাটি শুরু হবে সেইখানে মূলত প্রথমে মানুষ জড়ো হবে। আমি নেতাকর্মীদের সাথে কথা বলেছি বেশ কিছু, তারা যেটি বলছেন যে মূলত তাদের এইখানে রাজশাহীর কর্মসূচিটি শুরু হতে হয়তো 5টা বেজে যাবে, কারণ গোদাগাড়িতে তারা পথসভাটি শেষ করার পরে আসতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। এরপরে মূলত রাজশাহীর তাদের আজকের এইখানকার শহরের কর্মসূচি। আর রাজশাহী শহরের আজকের কর্মসূচি পথসভায় শেষ করার পরে এনসিপির নেতৃবৃন্দের মূলত অন্য কোনো কর্মসূচি নেই এখানে। আগামীকালকে তারা রাজশাহী থেকে নাটোরের পথে রওনা হবে। আর রাজশাহীতে থাকাকালে এনসিপি নেতৃবৃন্দ নাহিদ ইসলাম সহ আরও যারা আছেন এখানে মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের এই সারা দলের সচিব সদস্য নেতৃবৃন্দ, অন্যান্য যেসব নেতৃবৃন্দ আছে তারা মূলত এই বহরেই অবস্থান একসাথেই আছে এবং তারা রাজশাহীর কর্মসূচিতে এসে যোগ দেবে। আর এইখানে যেটি আমরা জানতে পেরেছি যে তারা
রাজশাহীর এই পথসভার ছাড়াও এখানে যে 2 জন শহীদ আছেন তাদের পরিবারের সাথে সাক্ষাতেরও একটি কর্মসূচি আছে বলে আমরা জানতে পেরেছি। এখানে একটি কিছু তথ্য দেওয়া যায়, যেটি হলো যে রাজশাহীতে যেটি এনসিপির যে কার্যক্রম, সেই কার্যক্রম এই আজকের যে পদযাত্রা এরপরে হয়তো উজ্জীবিত হবে বলেই নেতৃবৃন্দ আশা করছেন। নেতৃবৃন্দ গতকালকে একটি সংবাদ সম্মেলন করেছে, তারা যেটি বলেছেন যে এই কর্মসূচি, পদযাত্রা কর্মসূচি সারা দেশে যেমন এনসিপির নেতৃবৃন্দ জুলাই আন্দোলনের সাথে সংশ্লিষ্টদের নতুনভাবে একটা আলোচনায় আসছে, নতুনভাবে মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছে, রাজশাহীতেও তাদের এই কর্মসূচি নতুনভাবে সাড়া ফেলবে এবং এনসিপির কার্যক্রমকে গতিশীল করবে বলে তারা আশা করছেন। এইখানে মূলত এনসিপির যে কার্যক্রম, বিগত সময়গুলোতে সেই রকম কোনো কার্যক্রম, উল্লেখযোগ্য কার্যক্রম দেখা যায়নি এবং দলের নেতৃবৃন্দ সেইভাবে নেতৃত্বের কোনো কার্যক্রম দেখা যায়নি, কোনো কর্মসূচিও সেইভাবে দেখা যায়নি। তবে এই যে আজকের পদযাত্রা কর্মসূচি, এই পদযাত্রা কর্মসূচির পরে তাদের পরিবর্তন আসবে বলে আশা করছে। এখানে এনসিপির সাথে যারা জড়িত আছেন তারা বলছেন দলের প্রধান এখানে আসবেন, দলের অন্যান্য সমন্বয়করা আসবেন, এর মাধ্যমে সাধারণ মানুষেরও এক ধরনের আগ্রহ তৈরি হবে। জুলাই আন্দোলনের আদর্শের সাথে যারা মিলে তারা এনসিপি নেতৃবৃন্দের সাথে সংশ্লিষ্ট হবে, তাদের প্রতি আস্থা রাখবে, এমনটি কিন্তু আশা করছেন। সব মিলিয়ে মূলত এনসিপি নেতৃবৃন্দ যারা আছে মূলত তারা আশা করছেন যে তাদের যে জুলাই পদযাত্রা যে কর্মসূচি, এর মাধ্যমে রাজশাহী অঞ্চলে মূলত এনসিপিকে নতুনভাবে পরিচিত করার সুযোগ হবে এবং আজকের যে এখানে যে পথসভাটি হবে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গায় পথসভা এবং এই পথসভাতে তাদের নেতাকর্মীরা যেমন উপস্থিত হবে, সাধারণ মানুষের অংশগ্রহণ হবে বলে তারা আশা করছেন। তারা মনে করছেন যে এনসিপি প্রধান নাহিদ ইসলাম এখানে যে বক্তব্য দিবেন, এছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বিষয়ে জুলাই অভ্যুত্থান সহ আগামী বাংলাদেশ নিয়ে যে প্রসঙ্গগুলো তুলে ধরবে, তাতে হয়তো নতুন করে এই অঞ্চলের মানুষকে, রাজশাহীর মানুষকে আকৃষ্ট করতে পারবে। নতুন রাজনৈতিক ধারা যারা যেটি প্রবর্তন করতে চায়, নতুন রাজনৈতিক ধারা যেটি নেতাকর্মীরা আসলে তাদের পরিচিত করার জন্যই এই সভার আয়োজনটা করা হয়েছে বা তারা এই কর্মসূচিটা নিয়েছেন। রাজশাহীতে এনসিপির হতে যাওয়া কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান হাবিব অপু। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে মারা যান পোশাক শ্রমিক সুমন ইসলাম। পঞ্চগড়ের সুমন চাকরি করতেন আশুলিয়ার একটি গার্মেন্টসে। 5ই আগস্ট শহীদ হন তিনি। পরিবারের কাছে সুমন এখন কেবলই স্মৃতি। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্বজনেরা। হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি তাদের। পঞ্চগড়ের বোদা উপজেলার সুমন ইসলাম ঢাকায় কাজ করতেন একটি পোশাক কারখানায়। বৃদ্ধ মা বাবা আর 3 বোনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। তবে জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট আশুলিয়া গুলিতে মারা যান তিনি। 3 দিন পর মরদেহ পায় পরিবার। বছর পেরিয়ে গেলেও এখনও প্রতিদিন গ্রামের পথের দিকে তাকিয়ে থাকেন সুমনের মা বাবা। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা তারা। এখন আমার সংসার উনি মাত্র ছিল, উনি সংসার পরিচালক করত। এখন আমি মনে করি যে সে মরে নাই, সে আসেই, এই ধানটাই আমি খাই। তার রূপ চেহারা আমি লক্ষ্য করলি, তার রূপ চেহারা দেখলে আমার কলিজা ফাটা যায়। আর কি কম বাবা। হত্যায় জড়িত সবার বিচারের দাবি স্থানীয়দের। পরিবারগুলোকে আর্থিক সহায়তার দাবি জানান তারা। একটা ছেলে ছিল, সেই মারা গেছে। এখন তার বাবা মাকে দেখার মতন এবং কি আমরা এলাকাবাসী ছাড়া এবং আর কেউ নাই। যখনই আমরা শহীদ সুমনের বাসায় যাই, তার পরিবারের খোঁজ করতে যাই, যখন তার সন্তানরা তার পিতার মুখের দিকে তাকাই, সত্যি নিজেকে বড় অপরাধী লাগে। অভ্যুত্থানে হতাহতদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। এছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। সুমনের পরিবার সহ বাকি সকল শহীদ পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আর্থিক প্রণোদনা প্রদান করেছি। এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে এই পরিবারগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে পঞ্চগড়ে মারা যান 5 জন।
ঢাকা ও আশেপাশের এলাকায় নিহত হন তারা। স্বজনদের দাবি, তাদের আত্মদান যেন বৃথা না যায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই অভ্যুত্থানে শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। নারায়ণগঞ্জের নয়ামাটিতে গুলিতে নিহত শিশু রিয়া গোপ ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ সুমাইয়ার বাসায় গিয়ে একথা বলেন তিনি। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ আরও বলেন, জুলাই আন্দোলনে যে সকল নারী ও শিশুরা নিহত হয়েছে তাদের তথ্য সংকলন করা হবে। যারা শহীদ হয়েছে তাদের জন্য রাষ্ট্র যা নিশ্চিত করেছে সেইটা সঠিকভাবে পেতে কাজ করছেন নারায়ণগঞ্জের ডিসি। আমি এই 11টা শহীদ মেয়েদের উপরে ডিটেইল গভীরভাবে পর্যালোচনা বলবো না, গবেষণাধর্মী বলতে পারি। আমরা এটাকে একত্র করে একটা কি বলবো পাবলিকেশন সংকলন আমাদের মন্ত্রণালয় থেকে বের করব। আমরা আমাদের মেয়েদেরকে হারিয়ে যেতে দেব না। ময়মনসিংহে জুলাই অভ্যুত্থান নৎসাৎকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী চলে এ কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, গত বছরের আজকের দিনে ময়মনসিংহে কোটা সংস্কার আন্দোলনে কর্মসূচির ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্ররা। টানা আন্দোলনে সফলতাও এসেছে। আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। তবে এই সফলতাকে নস্যাৎ করার জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। এটি হতে দেয়া হবে না, প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে ছাত্র জনতা, জানান বক্তারা। এক বছর আগে এই টাউন হল চত্বরে ছিল, তার নামের মধ্যেই সে আকাঙ্ক্ষার প্রকাশ আছে যে বৈষম্যের বিলোপ। চট্টগ্রামের রাউজানে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে উপজেলার কদলপুরে এ ঘটনা ঘটে। নিহত সেলিম যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া জানান, মোটরসাইকেলে করে কদলপুর ঈশান ভট্টের হাট দিয়ে যাচ্ছিলেন সেলিম। এ সময় বোরকা পরা কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দলীয় আধিপত্য নিয়ে হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত 4 জুলাই রাউজানে দুই দল কিশোরের মারামারি থামাতে গিয়ে মারধরের শিকার হয়ে মারা যান উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। ঢাকার নবাবগঞ্জে যুবদল নেতা আমজাদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার উপজেলার মিঠাকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের নামে একটি চেক ডিজঅনার মামলা রয়েছে। এ মামলায় তাকে ধরতে ভোরে বাড়িতে অভিযান চালানো হয়, তবে তাকে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশের একটি ক্ষেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ভয়ে পালাতে গিয়ে স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। পরিবার চাইলে মরদেহ ময়নাতদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে নিখোঁজের একদিন পর শিশু মাইমুনা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার শাহবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার দুপুরে খেলতে গিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে হাবলিপাড়া জামে মসজিদের 2য় তলায় তার রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্ডারের সাথে আরো কোনো কিছু আছে কিনা সেটা পোস্টমর্টমের পরে বোঝা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে নিয়ে আসা হয়েছে। পঞ্চগড়ে 2 বছরের সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সদর উপজেলার 3 মাইল সুরি ভিটার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 2 জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে ইজি বাইকে অসুস্থ ছেলেকে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী। পথে আরেকটি ইজি বাইক এসে তাদের থামিয়ে দেয়।
এ সময় বখাটে জনি সহ কয়েকজন যুবক জোর করে তাকে সড়কের পাশে চা বাগানে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই গৃহবধূ অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ডাক্তারের সাথে আলোচনা করে জানা যায় যে মেয়ের ধর্ষণের আলামত আছে। পরবর্তীতে সংজ্ঞাহীন নারী জ্ঞান ফিরে আসলে তার সাথে আলোচনা করলে তার দেওয়া ঘটনার বিবরণ অনুসারে আমরা 4 জন আসামিকে গ্রেপ্তার করেছি। সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল করেছে শিয়া সম্প্রদায়। এতে শোকাবহ কারবালার ঘটনা স্মরণ করেন তারা। পাশাপাশি মুসলিমদের উপর নির্যাতন বন্ধে এক হওয়ার আহ্বান জানানো হয়। রোববার সকালে চট্টগ্রাম নগরীর সদরঘাট ইমামবাড়া থেকে পবিত্র আশুরা উপলক্ষে বের হয় তাজিয়া মিছিল। নগরীর নিউ মার্কেট, জিপিও, কোতোয়ালি মোড় সহ গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে মিছিলটি। হাই হোসেন মাতুমে কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। এ সময় সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন বন্ধে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানানো হয়। ওনার সাথে যে অন্যায়টা হয়েছিল সেই অন্যায় মাধ্যমে উনি যেভাবে আপনার শহীদ হলেন সেটাকে স্মরণ করার জন্য এবং সত্যকে উন্মোচন করার জন্য আমরা শুকরিয়া করি। যে কাজটা কারবালার মধ্যে ইমাম হুসেন করেছেন, ইয়েজিদের হাতে হাত দেন নাই, গলা দিয়েছেন, কিন্তু ইসলামকে নত করে নাই। সেই আমরা মেসেজটা সবার কাছে দিতে চাই। আমরা জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ যেই নামই হোক না কেন, যেই ব্যানার জার্সিতে হোক না কেন, শিয়া সুন্নি বা বিভিন্ন নামে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই স্লোগানে আমরা ঐক্যবদ্ধ হব। পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয় বরিশালে। এ সময় ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা বহন করে শিয়া সম্প্রদায়ের মুসল্লিরা। শিয়া কিংবা সুন্নি নয়, সবাই আমরা মুসলমান, এটাই মোদের পরিচয়। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, রসুল আমাদের মুক্তির নেতা। আমি মনে করি বরিশালের মানুষ সবই এতে সম্পৃক্ত হইয়া উৎসাহ দিতেছে এবং আমাদের সাথে যোগদান করতেছে। খুলনার আঞ্জুমান পাঞ্জাতানি ইমামবাড়ি থেকে বের করা হয় শোক র্যালি। পরে আলোচনা সভায় শোকাবহ কারবালার ঘটনা তুলে ধরেন বক্তারা। এছাড়া রাজশাহীতে আশুরা উপলক্ষে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে শোক মিছিল বের করে বিশ্ব বাংলা ফাউন্ডেশন। কিশোরগঞ্জ ও রাজবাড়ীতেও তাজিয়া মিছিলে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তাজিয়া মিছিল নিয়ে জানাতে নীলফামারী সৈয়দপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, সৈয়দপুরে পবিত্র আশুরা কিভাবে পালিত হচ্ছে, বিশেষ করে তাজিয়া মিছিলের আয়োজন নিয়ে জানতে চাই। ঐতিহাসিক কারবালার প্রান্তরে ঘটে যাওয়া অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ দিন আজকের এই 10ই মুহররম। অন্যান্য স্থানের মতো নীলফামারীর সৈয়দপুরেও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। মূলত 1947 সালে দেশ ভাগের পর এখানে বিভিন্ন রকম শিয়া সম্প্রদায়ের মুসলমানরা তখন থেকে সৈয়দপুর শহরে বসবাস করে আসছে। আর ঠিক তখন থেকেই তারা এই 10ই মুহররম নানা কার্যক্রমের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করে থাকে। ঠিক এই মুহূর্তে আমি যে স্থানে রয়েছি এটি হচ্ছে সৈয়দপুর শহরের একটি প্রতীকী কারবালা। এই কারবালা প্রান্তরে বর্তমানে আমরা শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। এখানে মুহররম মাসের 7 তারিখ থেকে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজকে এই কার্যক্রমগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য এই অঞ্চলের বিভিন্ন যুবকরা পাইক সেজেছিল। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই পাইক সাজার উদ্দেশ্য কি। তারা বলেছিল যে ইমাম হুসাইনের সৈনিক তারা হতে চায় এবং তারা বিশ্বাস করে যে এই পাইক সাজার মধ্য দিয়ে তাদের মনের যে কোনো বাসনা থাকলে সেটা পূর্ণ হবে। 7 তারিখে তারা বর্ণিল এক ধরনের রশির মাধ্যমে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেছিল এবং সেটা পরিধান করে তারা 3 দিন এই একই অবস্থায় ছিল। তারা এই সময়টাতে কোনো ঝাল বা টক জাতীয় খাবার খায়নি, মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল এবং এটা জানিয়েছে যে আজকে এই প্রতীকী কারবালায় এসে তারা তাদের পোশাক খুলবে, এখানে তারা সেলামি প্রদান করবে এবং আনুষ্ঠানিকভাবে তাদের 3 দিন যে এই যে ধর্মীয় আচার রয়েছে সেটি সমাপ্ত হবে। এবং এই সৈয়দপুর শহরে যে তাজিয়া মিছিলের ব্যাপারটি রয়েছে এটি মূলত শুরু হয় সন্ধ্যার পর থেকে। আমরা দেখেছি যে সৈয়দপুর শহরে 39টির মতো ইমামবাড়া রয়েছে এবং এই প্রত্যেকটি ইমামবাড়াতেই 7 তারিখ থেকে শুরু করে
তাজিয়া প্রস্তুত করা হয়। এখানে একটি বিশেষত্ব হলো যে 7 তারিখে যেই তাজিয়া মিছিল হয়েছিল 8 তারিখে তারা সেটা আর ব্যবহার করেনি। 8 তারিখে আরেকটি নতুন তাজিয়া বানানো হয়েছে, 9 তারিখে ঠিক একইভাবে আরেকটি নতুন তাজিয়া বানানো হয়েছে এবং আজকের শেষ দিনে বিশেষ ধরনের তাজিয়া প্রস্তুত রয়েছে। আজকে সন্ধ্যার পর থেকে পুরো শহীদপুর শহরে তাজিয়া মিছিল হবে। 39টি ইমামবাড়ার প্রত্যেকটি ইমামবাড়া থেকে সমর্থকরা এখানে তাজিয়া মিছিল নিয়ে শহরের বিভিন্ন গলিগুলি প্রদক্ষিণ করবেন এবং একটা সময় হবে যখন সবাই একত্রিত হয়ে বিভিন্ন রকমের লাঠি খেলা, জাদু খেলা এবং ইসলামী ধর্মীয় গানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করবে। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর শহরের আশুরার আনুষ্ঠানিক বিশেষ অবস্থা। পবিত্র আশুরা উদযাপনের বিষয়ে নীলফামারী সৈয়দপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক শিশুকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নানা বাড়িতে বেড়াতে গিয়ে মারধরের শিকার হয় শিশুটি। সকালে সদর উপজেলার ঘেনাসুর গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় শিশু তালিফ মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় নদীর পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির বাবার অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে প্রতিবেশী বশির মোল্লার সঙ্গে বিরোধ চলছিল তালিফের নানার। এর জেরে বশির মোল্লা শিশুটিকে মারধর করে নদীর পাড়ে ফেলে যান। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চাঁদপুরের মতলব উত্তরে নিখোঁজের 2 দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে হাইমচর উপজেলার নীলকমল এলাকায় মেঘনা নদী থেকে ফরহাদ জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়। স্বজনরা জানায় গত শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জুয়েল। পরদিন বড় ভাই সোহেলের ফোনে 30,000 টাকা মুক্তিপণ দাবি করেন এক ব্যক্তি। রাতে নদী থেকে মরদেহ উদ্ধারের খবর পান তারা। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে জুয়েলকে হত্যা করা হয়েছে। পুলিশ জানায় হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংস্কারের অভাবে খুলনা মহানগরের অধিকাংশ খেয়াঘাট বেহাল। ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন যাত্রীরা। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। খেয়াঘাটগুলো সংস্কারের দাবি স্থানীয়দের। এদিকে ঘাট সংস্কারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। দিঘলিয়া ও রূপসা উপজেলাকে খুলনা নগরী থেকে বিচ্ছিন্ন করেছে ভৈরব রূপসা নদী। শহরের সঙ্গে রূপসা উপজেলার সড়কপথ থাকলেও দিঘলিয়া উপজেলা পুরোপুরি নির্ভরশীল নৌ রুটের উপর। প্রতিদিন খেয়াঘাট দিয়ে 2 উপজেলার লক্ষাধিক যাত্রী জেলা শহরে যাতায়াত করেন। খুলনা মহানগরীতে দিঘলিয়া, দৌলতপুর, নগরঘাট সহ 17টি খেয়াঘাট রয়েছে। ঘাটগুলোর বেশিরভাগই অনেকটা খারাপভাবে তৈরি, কোথাও ভাঙা, আবার কোথাও দেবে গেছে। কোনোটির পন্টুনে আবার ছোট বড় গর্ত। মুরব্বীরা উঠতে পারে না ভাই, বুঝছেন। আর এই যেতে নামে যাব, উঠতে গেলে ভাই খুব কষ্ট হয়। যখন সময় পড়ে যাইতে পারে ভাঙাচোরা, আমাদের এই দিকে একটু খেয়াল করা উচিত। সর্বোপরি একটা বিশৃঙ্খল অবস্থা, যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণহানি ঘটতে পারে। এসব ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এগুলো সংস্কারের দাবি জানিয়েছেন তারা। যতগুলো খেয়াঘাট আছে, এই খেয়াঘাটগুলো অব্যবস্থাপনা এবং খুবই ভঙ্গুর অবস্থা, যার কারণে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। খেয়া পারাপারের ঘাটগুলো সংস্কার এবং সুব্যবস্থা যদি না করা হয়, আমরা নাগরিক এর বিরুদ্ধে একটা তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য। ঘাটগুলোর আধুনিকায়নে কাজ করার কথা জানিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সমস্যাগুলোর সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ যে সমস্ত ঘাট পরিচালনা করে, সেই সমস্ত ঘাট আধুনিকায়নের জন্য অলরেডি আমাদের বিভিন্ন ধরনের স্টাডি চলছে। যাত্রী পারাপারের যে সুবিধা নির্মাণ করা প্রয়োজন, আমরা খুব দ্রুতই সেগুলো করব। চাকরি, ব্যবসা সহ বিভিন্ন প্রয়োজনে প্রায় লক্ষাধিক মানুষ ভৈরব রূপসা নদী পার হয়ে খুলনা শহরে যাতায়াত করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা আয়োজনে পালিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সিনেট ভবনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। 1953 সালের 6 জুলাই 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পরিসর বেড়ে বর্তমানে 12টি অনুষদের আওতায়
58টি বিভাগে প্রায় 38,000 শিক্ষার্থী অধ্যয়ন করছেন। এমফিল ও পিএইচডি সহ উচ্চতর গবেষণার জন্য রয়েছে 6টি ইনস্টিটিউট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরুটা যখন হয়েছিল সেই সময় থেকে যদি চিন্তা করি, আমরা যদি আরেকটু সচেষ্ট হতাম, আমরা যদি ইনস্টিটিউশনটাকে আরেকটু বড় ক্যানভাসে দেখতে পারতাম, তাহলে প্রবাবলি আরও আমরা অনেকখানি ভালো করতে পারতাম। তো ভবিষ্যতে আমরা সেই ভালো কতটুকু করা যায় সেদিকেই নজর রাখব। পরিবেশ, সেটা আনন্দের পরিবেশ, সেই পরিবেশকে আমরা সমুন্নত রাখতে পারবো এবং এই বিশ্ববিদ্যালয় যেন আগামী আরও অনেক অনেক বছর ধরে তার যে গুরুদায়িত্ব সেটা সকলে মিলে যেন পালন করতে পারে। গাজীপুর ও পঞ্চগড়ে পানিতে ডুবে 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে গাজীপুরের কোনাবাড়িতে মারা গেছে 2 জন। সকালে দেওয়ালিয়া বাড়ি পুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় নিহত 2 শিশু জুনায়েদ ও মমিন স্থানীয় মাদ্রাসায় 5ম শ্রেণীতে পড়ত। সকালে 2 বন্ধু একসঙ্গে পুকুরে গোসলে নামলে ডুবে যায় তারা। খবর পেয়ে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে পঞ্চগড়ে ডোবার পানিতে পড়ে মারা গেছে 3 বছরের এক শিশু। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।